এই শহরে আজাদ কাশ্মীরের স্লোগান উঠত একটা সময়। এই শহরে একটা সময় সিপিএম নামক একটি দল ছিল, যারা অন্যান্য সমস্ত কিছুতে উদযাপনের অংশ হতো, কিন্তু সত্যনারায়ণ পুজোর সিন্নি মাপতে বললে পার্টি অফিসে বলতো এটা তো সাম্প্রদায়িক। দুর্গাপুজোয় বইয়ের স্টল দেবে তারা, কিন্তু দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলিটা তারা ব্যালেন্স করার জন্য বলবে যে এই মুহূর্তে এইটা করার মানে। শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো। প্রণাম প্রণাম করে প্রণাম এনজেলের ছবি এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে শুভেন্দুবাবু যে মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চে তিনি উঠছেন এবং সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। এখানে যে রাম মন্দির আছে, রামের মন্দির। তৃণমূল কংগ্রেসের জন্য টাইমটাই খারাপ। ওই যে একটা স্লোগান আছে না, আপনার টাইম আয়েগা, এটা তৃণমূল বলে সবাই বলছে। আপনি মিলিয়ে নিন, সবাই বলছে, বামপন্থীরাও বলছে, তারাও ভাবছে আপনার টাইম আয়েগা। তৃণমূলের টাইম আর আসছে না, তৃণমূলের টাইম শেষ। মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে যে রামনবমী নিয়ে মস্করা করা হতো, যে রামনবমীতে একটা সময় বলা হতো হনুমানদের রামনবমী, হনুমানদের দাপাদাপি, সেই রামনবমীতে আজকে দেখছি কতজন তৃণমূলের নেতা তারা আপ্রাণ চেষ্টা করছেন রামনবমীর যে ভিডিওগুলো ভাইরাল করতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা যা বলছেন, তৃণমূল কংগ্রেসের জন্য সবচেয়ে টেনশনের কারণ হচ্ছে একটাও ভাইরাল হচ্ছে না, একটাও ভাইরাল হচ্ছে না। কি ভাইরাল হচ্ছে জানেন? যে হাওড়ায় রামরাজা তলার শিবপুরের যে হাওড়ায় একটা সময় অবাঙালিদের, এটা উত্তর ভারতীয়দের, সেই শিবপুর হাওড়ার প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি গদা হাতে রামনবমীর নাচ, সেই নাচ নাচছেন। সেটা গোটা দেশে মোস্ট ট্রেন্ডিং ভিডিওতে পরিণত হয়েছে। এই ভিডিওটি বাংলার মানুষ শেয়ার করছে হাজারে হাজারে, লক্ষ লক্ষ, মিলিয়নসে। মমতা বন্দ্যোপাধ্যায় তো টেনশন করবেনই। মুখ্যমন্ত্রী ভয়ের কারণ কি জানেন? ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা, এটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা তারা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, এই এটা বলো না, এটা বলো না, এটা বহিরাগতদের ভাষা। এখন প্রত্যেকটি গাড়িতে, প্রত্যেকটি মিছিলে, প্রত্যেকটি প্যান্ডেলে, আমার ধারণা তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূল কর্মীদের মোবাইল ফোনের রিংটোনে গান চলছে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবেন না। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো যাচ্ছে, প্রাণ যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় লাগবে না। বাঙালি সলিল চৌধুরীতেও যেমন আছে, হেমন্ত মুখোপাধ্যায়তেও আছে, আবার ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রী রাম বলেগা এই গানের তালে নাচেও আছে। রুদ্রনীল ঘোষ দাগিয়ে দিতে পারবেন? অবাঙালি বলে বাংলার অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা উদাত্ত কণ্ঠে গাইছেন, গদা নিয়ে নাচছেন। এইটাই বাংলা। এবং শিবপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিজেপি জিতবে, তৃণমূল হারবে। আমি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে
আমি পিসিআর কে বলবো একদম যেটা আমি বলেছিলাম 8:30টায় রিভিল করব, সেটা আমি 8:22-এ রিভিল করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন? শিবপুর হারবেন, ভবানীপুর হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন দক্ষিণ কলকাতা হারবেন। ময়ূকের প্রশ্নগুলো আমি নেব। দক্ষিণ কলকাতায় কি হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার ঘাটিতেও কি পরাজয় এবং সে কারণেই ভয়? হাওড়া দক্ষিণে কি হারতে চলেছেন? বালিগঞ্জে হারতে চলেছেন? একদম দেখিয়ে দিই সংখ্যাগুলো। ময়ূকের প্রশ্ন দিয়ে শুরু করব। ময়ূকের প্রশ্ন দিয়ে এই মুহূর্তে শুরু করব। দক্ষিণ কলকাতায় কি হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? টেনশন সে কারণে। বাংলার মানুষ লিখতে শুরু করুন, কমেন্ট করুন ময়ূককে ট্যাগ করে। দক্ষিণ কলকাতায়ও হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস কি দক্ষিণ কলকাতাতেও হারছে এবং সে কারণে টেনশন বাড়ছে? এবং দ্বিতীয় প্রশ্ন, বড় খবর বড় খবর বড় প্রশ্ন এই মুহূর্তে। দ্বিতীয় প্রশ্ন ময়ূকে, মমতার ঘাটিতেও এবার পরাজয়। আমি কেন বলছি? আমার সাথে দুজন প্রার্থী এই মুহূর্তে রয়েছে। একজন বিশেষজ্ঞ রয়েছে যে প্রথম থেকে রিপাবলিক বাংলায় নিজের একটা থিওরি দিয়ে গেছে এবং সেই থিওরিটা যদি মিলে যায়, আমি তো বলবো অন্তত মিনমিনে মিডিয়ার যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বসেন তাদের থেকে 100 গুণ বেশি অ্যাকিউরেট রাজনৈতিক বিশ্লেষণ এই ভদ্রলোক করবেন, যার নাম নীলাদ্রি ব্যানার্জি। নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, অরুণ হালদার রয়েছেন বিজেপি প্রার্থী জামালপুর, এবং ডক্টর শতরূপা রয়েছেন বিজেপি প্রার্থী বালিগঞ্জ। আমি শতরূপাদির কাছে এবং অরুণ হালদারের কাছে প্রথমে যাব, কিন্তু তার আগে আমি ডেটা দেখাবো। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? আমি কোনো ওপিনিয়ন বলে যাব না, আমি শুধু এসআইআর কত নাম বাদ গেছে আবার সেই ডেটাটা দেখাবো। দক্ষিণ হাওড়া দিয়ে আমি শুরু করছি। দক্ষিণ হাওড়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের মার্জিন কত ছিল? পিসিআর কে বলবো এবার এক এক করে দেখাতে। দক্ষিণ হাওড়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেসের জেতার মার্জিন ছিল 50,569। এবার এসআইআরে 83,267 জন অলরেডি বাদ গেছেন। ভাবুন, 50,000-এ জিতেছিল, এবার 83,000-এ তৃণমূল কংগ্রেস হয়তো পিছিয়ে আছে, কারণ এসআইআর এর নাম বাদ, এই ভুয়ো তালিকা, এই সমস্ত কিছুর বেনিফিট আর তৃণমূল পাবে না দক্ষিণ হাওড়াতে। এবার আসি জোড়াসাঁকোতে। 12,000 মাত্র ভোটে তৃণমূল এগিয়েছিল বা জিতেছিল 2021-এ। জোড়াসাঁকোতে এরপর বিবেক গুপ্তা দাঁড়ানি ভয়ে নাম বাদ কত গেছে এবার? 66,491। ভাবুন, 5 গুণ বেশি নাম বাদ গেছে। এরপর চৌরঙ্গিতে সূত্রের খবর বিজেপি সন্তোষ পাঠকের নাম ঘোষণা করতে পারে, কিন্তু চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি 45,000 ভোটের মার্জিনে জিতেছিলেন। আর কত নাম বাদ গেছে? 62,695। এরপর কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস 35,000 মতন ভোটে জিতেছিলেন, আর ভোট ডিলিট হয়েছে এসআইআর এর মাধ্যমে 62,000, ডবল। 50,000-এর মতন নাম বাদ হয়েছে। এরপরে শ্রীরামপুরে 23,000 ভোটে সুদীপ্ত রায় জিতেছিলেন, আর এবার 55,000 নাম ইতিমধ্যে বাদ চলে গেছে। এবার শতরূপা, যিনি হয়তো এগিয়ে রয়েছেন, ভোটে জেতার আগেই হয়তো অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছেন, শতরূপা এবার বালিগঞ্জ থেকে দাঁড়িয়েছেন। শতরূপা টিএমসি মার্জিন 2021-এ ছিল 20,000 মতন। 20,000 মতন ভোটে বালিগঞ্জ থেকে তৃণমূল জিতেছিল, কিন্তু বালিগঞ্জ থেকে এসআইআর এর নাম কত বাদ গেছে বালিগঞ্জে দেখবো, এরপরে দেখবো সুদীপ্ত রায়ের পরে, শ্রীরামপুরের পরে বালিগঞ্জে। আচ্ছা, বালিগঞ্জের আগে বিধাননগরটা দেখাবো। বিধাননগরে 7,000 মার্জিনে মাত্র 2021-এ তৃণমূল জিতেছিল, 50,000-এর বেশি ভোট বাদ গেছে। শ্যামপুকুর পরপর এবার দেখানোর জন্য বলবো। শশী পাজা 22,000 ভোটে জিতেছিলেন, 40,000, ডবল এসআইআর এর নাম বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় টেনশন হবেন, আমি বালিগঞ্জের সংখ্যাটা দেখাবো, কিন্তু আমার হাতে বালিগঞ্জের যে সংখ্যাটা রয়েছে, টিএমসি মোটামুটি 20,000 মার্জিনে 2021-এ জিতেছিল। শতরূপাদি এবার এসআইআর এর নামই বাদ গেছে 50,000-এর ওপরে।
50,000 ভোট, এটা অন্তত বলা যায়। আমি শতরূপা দিকে ফ্রেমে চাই, 50,000 ভোটের একটা ভোটও হয়তো বিজেপি পায়নি, কারণ সাধারণত যে নামগুলো বাদ যায়, যে নামগুলো ডিলিট হয়, সেগুলো ছাপ্পা হিসেবে ব্যবহার করা হয় এবং সেটা সম্পূর্ণভাবে তৃণমূল করত। এই 50,000 ভোট আমি ধরেও যদি নি, 50 মাইনাস 20, 30,000 ভোটে এমনিতেই তো তৃণমূল এখন পিছিয়ে রয়েছে। যদিও আপনার নিশ্চয়ই কমপ্লিসেন্সি বা আত্মতুষ্টির জায়গা নেই, আপনাকে মানুষের হয়ে লড়তে হবে, কিন্তু এই ফিগারটা কতটা ইন্সপায়ারিং? আমি ইন্সপায়ারিং কথাটা ব্যবহার করবো না ময়ূক, আমি বলবো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আমি তোমার শোটা শুনছিলাম, আমি অ্যাকচুয়ালি রাস্তায় এখন, এবং আমি ক্যাম্পেইন তো আজকে ঠিক টেকনিক্যালি বলা যাবে না, আমি আজকে মানে রামনবমীর অসংখ্য জলুসের মধ্যে আমি ঢুকে গেছি, এবং আমি তোমায় বলতে পারবো না, আমি তো প্রত্যেক বছরই রামনবমীর অনুষ্ঠানে যাই, আর এবার ন্যাচারালি একটা মানে অনেকগুলো অ্যাটেন্ড করেছিলাম, এবং সেটাতে পাবলিক রেসপন্স যা, সেইটাতে আমার মানে পরিষ্কার বুঝতে পারছি যে বালিগঞ্জের হাওয়াও পাল্টে গেছে। তো সেই জন্য তুমি সংখ্যা বললে ঠিকই, সংখ্যা তো যাদেরই ভোট দিয়ে থাকুক, সাধারণত এই কনস্টিটিউয়েন্সি সিপিএম জিততো, সিপিএম এর পর 15 থেকে 20 বছর প্রায় তৃণমূল জিতছে এটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তৃণমূল এদের জন্য কিছু করেনি। তুমি শ্রীরামের কথা বললে, তুমি হাওড়ার কথা বললে, শ্রীরাম আমাদেরই, কারণ শ্রীরামের পুজোর জন্যই কিন্তু আমাদের অকাল বোধন দুর্গাপুজোটা হয়, এটা ভুললে চলবে না। এবং রামরাজাতলা, তুমি একটু আগে রুদ্রনীলের কথা বলছিলে, শিবপুর, আমিও হাওড়ার মেয়ে, তো রাম এখানকারই, অন্নপূর্ণা এখানকারই। আজকে অন্নপূর্ণা পুজো, যেটা বাসন্তী পুজো অধিকাংশ বাঙালিই করে, এবং আমি আজকে না আবেগে ভেসে যাচ্ছি। এখানে এমনই একটা কনস্টিটিউয়েন্সিতে আমি লড়ছি যেখানে প্রায় 79% মাইনরিটি, সেই মাইনরিটির জায়গার মধ্যে দিয়ে আমি হেঁটে, আমি অসংখ্য মানে বোধহয় 3টে না 4টে আমি পরপর মিছিলে হাঁটলাম, রামনবমীর যেটা বলে জুলুস বলে ওরা, কিন্তু পরপর ওগুলোতে আমি হাঁটলাম। এটা প্রথমবার নয়, প্রত্যেক বছর আমি যাই। এই আবেগটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ময়ূর যে বালিগঞ্জও এবার পদ্ম ফুল ফোটাবে। বেশ, সদরপতি আপনি ক্যাম্পেইনে নিশ্চয়ই আরো ব্যস্ত রয়েছেন, এবং যারা রামনবমীতে সনাতনীরা যারা অপেক্ষা করছেন তাদের সাথে নিশ্চয়ই আপনি যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাকেও। রাম বাংলার মানুষ এবার রামটা বলতে দুবার ভাবছে না, জয় শ্রীরাম বলতে দুবার ভাবছে না। আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য টেনশনের কারণ। আমি অরুণ হালদার এবং নীলাদিদার কাছে যাব, শুধু সংখ্যা তত্ত্বে না, মমতা বন্দ্যোপাধ্যায় একদম পারসেপশন ব্যাটেলেও হাঁটছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন মিথ্যা কথা বলেছিলেন, ঢাক ঢোল পিটিয়ে, পিসিআরকে এবার বলবো, ঢাক ঢোল পিটিয়ে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার পিঙ্ক বুথ, পিঙ্ক গাড়ি বাংলার মেয়েদের জন্য চালু করেছিল। কি সেটা বলার আগে আমি পিসিআরকে বলবো, কলকাতা পুলিশের তৎকালীন সিপি যাকে সরিয়ে দেওয়া হয়, সুপ্রতিম সরকার, তার একটি বাইক চালাতে। এই পিঙ্ক বুথটা কি? আমরা বলছি সোনার পাথর বাটি। ঢাকঢোল পিটিয়ে কলকাতা শহরকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার একটা টেকনিক, কিন্তু ঘড়ি ধরে নারী নিরাপত্তা দেওয়া হচ্ছে এই বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন বলে মনে হচ্ছে? কলকাতা শহরে ভবানীপুরের চারপাশে পিঙ্ক বুথগুলোর কি অবস্থা রিপাবলিক বাংলা অন্তর্তন্ত্রীদের দেখিয়েছে। কলকাতা পুলিশ কমিশনার ঠিক কি বলেছিলেন একবার শুনি। মহিলারা যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে, একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। আপনারা দেখলেন, একটা হচ্ছে পিঙ্ক বুথ। কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে 5টা পিঙ্ক বুথ করছি, যেখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা আপাতত যেটা ঠিক হয়েছে, সন্ধেবেলা বা বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অবধি তারা মোতায়েন থাকবেন, যাতে পথ চলতি অফিস ফেরত যারা মহিলারা, তারা এখানে কোনো রকম সমস্যায়, কোনো অসুবিধায় পড়লে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য এই পিঙ্ক বুথগুলোতে তারা যোগাযোগ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পুলিশ এটা চালু করেছিল মূলত শহুরে ওয়ার্কিং ওমেনদের জন্য, যারা কর্মরত মহিলা তাদের জন্য, মানে যারা ভবানীপুরে থাকেন, যারা যাদবপুরে থাকেন, টালিগঞ্জে থাকেন, বেহালা পশ্চিমে থাকেন, এন্টেলিতে থাকেন, তাদের জন্য, শহুরে ভোটারদের জন্য বাড়ি ফিরবেন। কিন্তু মজার কথা, যে মেয়েটি কল সেন্টারে এই মুহূর্তে কাজ করছে, যে বিপিওতে কাজ করছে, যে হয়তো নিজের ক্যাফের শাটারটা নামিয়ে এই মুহূর্তে বাড়ি ফিরছে নিজের স্কুটিতে, এবং তাকে হয়তো কেউ টিজ করছে, কেউ হয়তো পার্ক স্ট্রিটে আবার কাউকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করছে, সেই মেয়েটি যদি পিঙ্ক বুথে গিয়ে কমপ্লেন করতে চান বা বাঁচতে চান বা বলেন যে আমাকে বাঁচাও পুলিশ দাদা, তাকে কি অবস্থায় পড়তে হবে দেখুন। ঘড়ি ধরে রাত 11টায় পিঙ্ক বুথ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে 11:05 যদি কোনো ঘটনা ঘটে, পিঙ্ক বুথ বলে কোনো বস্তু নাই। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রাত 1:30 একটি পিঙ্ক বুথের সামনে পৌঁছায় এবং রাত 2:20 আবার একটি পিঙ্ক বুথের সামনে পৌঁছায়, এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি সেও পৌঁছায় সকালে। আমি প্রথমে 1:30 এবং 2:20 এই দুটো প্রতিবেদন রাত্রে, ভাবুন, যে এই মুহূর্তে নাইট ডিউটি করছে, যার হয়তো এই মুহূর্তে সত্যি সমস্যা, যে হয়তো নিজের অফিসের কাজকর্ম করে রাত 1টায় বাড়ি ফেরার জন্য হঠাৎ করে স্কুটি খারাপ হয়ে যাওয়াতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, পিঙ্ক বুথের সুবিধা তারা পাবে মনে হয় না। মানুষ তো দেখছে, দেখুন। রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কলকাতা পুলিশের পিঙ্ক বুথ, কিন্তু সেই বুথের অবস্থা কিরকম তা জানতেই আজ রাতে আমরা পৌঁছেছি কলকাতার বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে রয়েছে বেহালা চৌরাস্তায়, ঘড়ির কাঁটায় রাত্রি ঠিক 1:30। এই মুহূর্তে রয়েছে একটি পিঙ্ক বুথের সামনে, কিন্তু পিঙ্ক বুথের ভেতরে কোনো একজন পুলিশ কর্মীকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, ভেতরে আলো জ্বলছে না। এই ছবি ধরা পড়ছে এই মুহূর্তে বেহালা চৌরাস্তার এই পিঙ্ক বুথে। আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, কেউ আছে কিনা জানার চেষ্টা করব। না, পিঙ্ক বুথের ভেতরে কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কম্পিউটার সেটি বন্ধ, দুটি চেয়ার সম্পূর্ণভাবে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। শম্ভুনাথ পাল যে ছবি তুলে ধরছে, এবং এই হচ্ছে পিঙ্ক বুথের অবস্থা রাতের শহরে। তাহলে মহিলারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাদের নিরাপত্তা কে দেবে, সেই প্রশ্নই কিন্তু এখন ক্রমশ জোরালো হচ্ছে। এই ছবি এখানে ধরা পড়ছে, আমি একটু ডাকার চেষ্টা করব। বলছে পিঙ্ক বুথে কেউ আছেন নাকি? কেউ আছেন পিঙ্ক বুথের ভেতরে? পিঙ্ক বুথের ভেতরে কেউ আছেন? না, কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দুটি চেয়ার ফাঁকা পড়ে রয়েছে, কম্পিউটার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, ভেতরে আলো পাখা কিছুই কিন্তু চলছে না। একেবারে জনবহুল রাস্তা বেহালা চৌরাস্তার সামনে এই ছবি কিন্তু ধরা পড়ছে। প্রচুর মানুষ, তারা এখনো পর্যন্ত প্রচুর গাড়ি চলাচল করছে, প্রচুর মহিলারা তারা যাতায়াত করেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এই রকমের পিঙ্ক বুথগুলিকে কিন্তু এখানে চালু করা হয়েছিল, কিন্তু সেই পিঙ্ক বুথ এখন সম্পূর্ণভাবে বন্ধ। ভিডিও চ্যানেল শম্ভুনাথ পালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, বেহালা। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 2:19। এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট ক্রসিং এর একবারে গড়িয়াহাট মোড়ে, যেখানে এই পিঙ্ক বুথ করা হয়েছে, এবং সেই পিঙ্ক বুথে কার্যত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তালা ঝুলছে। এইভাবেই কিন্তু তালা ঝুলছে গড়িয়াহাটের মোড়ের এই পিঙ্ক বুথে। পাশাপাশি যে বুথের যে গেট, সেই গেটেও কিন্তু তালা ঝুলতে দেখা যাচ্ছে। ভেতরে কোনো একজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু দেখার চেষ্টা করবো, কেউ আছেন নাকি ভেতরে? এই পিঙ্ক বুথের ভেতরে কেউ আছেন? ভেতরে একটি দরজা খোলা রয়েছে, কিন্তু কাউকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দুটি খালি চেয়ার রয়েছে, বন্ধ কম্পিউটার রয়েছে, অন্ধকার ঘর রয়েছে। এই হচ্ছে পিঙ্ক বুথের অবস্থা। এই ছবি ধরা পড়ছে রাতের কলকাতায়।